নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনের ব্লগে আপনাদের স্বাস্থ্য, আনন্দ, সম্পদ, অর্থ, সুখ সমস্ত অক্ষয় থাকুক সারা বছর ভর। আজকের দিনটা খুব স্পেশাল, সেই জন্য আজকের দিনেই বিশেষ করে জানাই অক্ষয় হোক আপনাদের ভালো থাকা, অক্ষয় থাকুন আপনারা সবাই। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নাঘরে ছ্যাঁক দিয়েই আজকে দিনের ব্লগটা শুরু হলো। কালকে কোমরের যন্ত্রণার জন্য একজনের উপর নির্ভর করেছিলাম, তো সে তো ফলাফল দেখেইছেন, যার ফলে আমি আর কোনো দিকে কোনো রকম ঝুঁকিতে যেতে চাইছি না। আজকে যা করবো ভাই নিজে মাকে যেটুকু রান্না করে দেবো সেটুকু নিজেই করবো, নাহলে বাড়ির খাবার দেবো। এখন পর্যন্ত শরীর অবস্থা খুব একটা গতি খারাপ বুঝছি না। কোনোটা দিনের বেলাতে তবু যা হোক চলে, রাত্রেবেলা হলেই এত কষ্ট হয়, সন্ধে হলেই ভীষণ ঝামেলা শুরু হয়। তো দিন থাকতে থাকতে যতটুকু সম্ভব রান্নাটা করে নিই। এখন আমি বসিয়েছি একটু দম আলু, যেটা হচ্ছে মা মুড়ি দিয়ে সকালবেলায় জলখাবারেতে খাবেন। শুধু মা নয়, আমরা সবাই খাবো। বুম্বাদা কলেজে গেছেন, আমার শ্বশুরমশাই কালকের তুলনায় অনেকটাই ভালো আছেন। তবে ওনার শরীরটা যেহেতু খুব খারাপ, আলপনাদিকে যতক্ষণ আলপনাদি থাকবে ওনার পেছনেই থাকতে হবে। সুতরাং কোনোভাবেই আর কি আলপনাদিকে আমি আজকে আলপনাদির কোনো সাহায্য নিতে পারবো না মানে কি আমি নেবো না। আলপনাদিও দুটো হাতের মানুষ, ও 10টা হাত নেই। 10 হাতে কাজ করার চেষ্টা করে, কিন্তু সুপারউম্যান নয়, মানুষ। ওরও শরীর বলে একটা ব্যাপার আছে, এত ওর পক্ষে দৌড়ানো সম্ভব না। তো নিচের রান্না আজকে পুরোপুরি নিচে হোক, আর উপরের রান্না মানে উপর নিচ করে মিলেমিশে আজকে না হয় ভালো। সেটাই আমি, কারণ ওনার খাওয়া দাওয়ার যথেষ্ট পরিমাণ রয়েছে, বিধি নিষেধ রয়েছে, ডাক্তারবাবু তাই বলে দিয়েছেন। আর আমি ফোন করেছিলাম একজন ডাক্তারবাবুকে, তিনি অ্যাসিডোফেনাক দিয়েছেন, মানে এসিপ্রক্সিলিন যেটা আর কি, খেতে বলেছেন আমাকে। তো ওটা দেখি খেয়ে কী অবস্থা দাঁড়ায়। আশা করছি কমে যাবে। আজকে ব্যথাটা কালকের তুলনায় অনেকটাই কম সকালবেলাতে উঠে। তো যে জল তো দিয়ে দিলাম, লাইটটা অবশ্য জ্বলছে না, বোঝা যাবে না, ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। নিচের মশলাগুলো আসলে লেগে যাচ্ছিলো, সেই জন্য একটু জল দিয়ে জলটাকে আবার একটু শুকিয়ে আবার একটু ভেজে নিয়ে আবার জল দিয়ে আমি প্রেশারে দিয়ে দিলাম। একটা সিটি পড়েও গেছে, বড় আছে, এখন ছোটো করে দিয়েছি, একটা পড়ে গেলেই হয়ে গেল। প্রেশার রিলিজ হলে তারপর সবাইকে বেড়ে দেবো। মার আজকে অক্ষয় পুজো, একটু সময় লাগছে, আমাকেও পুজো করতে যেতে হবে। রান্নাবান্নাকে সেরে নিই। তারপর রান্না করতে কতটুকু সময়, ওই গুছিয়ে নিতেই একটু যেটুকু সময় লাগে। মুশকিলটা কি জানেন, আমি না বঁটি দিয়ে কিছু কাটতে পারি না। ছুরি দিয়ে কাটতে গেলে দেখেছি একটু দেরি হয়। তবে নিয়মিত যদি রান্নাবান্নাগুলো করতাম তাহলে হয়তো এতদিনে বঁটিতে কাটা হয়েই যেত আমার। কিন্তু ঠিক আছে, এখন যেটুকু করা সেটুকু ছুরি দিয়েই করে নিই। ভালোই লাগছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন মাকে সমস্তটুকু নিজের হাতে রান্না করে দিতে পারছি, সেজন্য সত্যিই ভালো লাগছে। যা হয় সেটা ঠাকুরের ইচ্ছাতেই হয়। তো রান্না যেটা হবে সেটা হচ্ছে বরবটি আলু ভাজা, আলু স্কোয়াশের তরকারি, আর হবে হচ্ছে বেগুন পাতুরি, আর ডাল ভাত, এইটাই করব। আর মাকে বলেছিলাম কিছু ভেজে দেবো কিনা, তো মা বলছে ওই তো বরবটি আলু ভাজছিস, আর কি ভাজতে হবে না। তো এখন যেটা করছি সেটা, আর বাদ বাকি রান্নাগুলো দেখানোর কিছু নেই। বেগুন পাতুরিটাও সেটা দেখানোর কিছু নেই, আপনারা সবাই জানেন। কিন্তু তাও আমি যেহেতু কাজুটা একটু ভেজে নিয়ে করছি, সেহেতু এটা একটুখানি দেখানোর ইচ্ছা হলো। এই যে দেখুন, টমেটো, পোস্ত, কাঁচা লঙ্কা আর ভাজা কাজু এগুলো দিয়ে দিলাম। তেলটা বড্ড পুড়ে গেছিলো বেগুন ভাজার জন্য, সেই জন্য তেলটা সরিয়ে নিলাম। আর তারপরে এই বাটনা মশলাটা দিয়ে দেবো, সামান্য একটু নুন হলুদ এগুলো অ্যাড করব। তারপরে যে আগে থেকে ভেজে রাখা যে বেগুন ভাজা সেটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আলপনা দিয়ে এসেছে আমাকে একটু সাহায্য করবে জন্য। প্রথমে ও বলছিল বেগুন পাতুরিটা আমি রান্না করে দিই, তা আমি বলেছিলাম না, বেগুন পাতুরি করতে হবে না, তুমি বরং আমার সিঙ্কে বাসনপত্র জমে গেছে সেটা বরং একটুখানি মেজে দাও, আর যেটা করো সেটা হচ্ছে আমি চাল ধোয়া জল রেখেছি সেটা একটু গাছে দিয়ে দাও। তো বেগুন পাতুরি রান্নাটা না খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এবং হয়েও গেল। হতে হতে দেখুন রান্না শেষও হয়ে গেল, কিন্তু আলপনাদির কিন্তু কাজ শেষ হয়নি। সব মিলিয়ে মিশিয়ে এই হয়েছে আজকের দিনের রান্না। আমার মা আমার রান্না খেতে ভালোবাসলেও আমি এরকমভাবে রান্না করি সেটা খুব একটা পছন্দ করেন না। কারণ মার ভয় হয় যে আগুনের কাছে সবসময় থাকলে এক না একদিন তো কিছু না কিছু এদিক থেকে ওদিক হয়ে যেতেই পারে, তাই না? সেই জন্যই মা বারবার বলেন কি দরকার রান্না করার। আজকেও বলছিলেন এক পদ দুপদ করেই ছেড়ে দাও, এত কিসের রান্না। কিন্তু না, মা আমার কাছে এসেছেন, আমি আজকের দিনটায় নিজের মতো করে একটুখানি খাওয়াবো।
হ্যাঁ, আলু স্কোয়াশের তরকারি আর বরবটি আলু ভাজা, এটা মা বলেছিলেন। বাকি মানে ডাল এবং ওই বেগুন পাতুরি, এগুলো আমিই করলাম আমার সিদ্ধান্তে। তো যাই হোক, খুব একটা বেশি কিছু নয়, এরকম প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, কিন্তু ওই আর কি নিজে করেছি তাই দেখাচ্ছি। দাঁড়ান, বকবক করতে গিয়ে সব ঢাকনাগুলো খুলে গেছে, এই দুটো তো দেওয়াই হয়নি শুরুর থেকে, সেগুলো একটু ঢাকা দিয়ে রাখি। সব পদ নিজের হাতে রান্না করে দিলাম তো খুব ভালো লাগছে, কিন্তু মা ব্যাপারটা থেকে একটা খুশি কোনো কালেই হয় না। আমি প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, সেটা আমার মায়ের অত্যন্ত অপছন্দের। আজকেই বলছেন যে আর কত, হ্যাঁ 2 পদ হলেই তো হয়ে গেল, কিন্তু কতক্ষণের সময় লাগে বলুন তো। ঠিক আছে, হয়ে গেল আজকের দিনটা, কালকে থেকে তো মিনামাসি চলেই আসবে। যতদূর আমার অভিজ্ঞতা, মা যেরকমভাবে রান্নাবান্না খান তাতে স্বাদ আনাটা কিন্তু চারটিখানি কথা নয়, একেবারে একটুখানি তেল একটুখানি মশলায় সমস্ত রান্নাবান্না করা। মিনামাসি তারই মধ্যে যে কি ফাটিয়ে রান্না করেন, সত্যি সত্যি নিরামিষ রান্না করাটা আমার মনে হয় যেন অনেক বেশি কঠিন। তার মানে এটা নয় যে আমি রান্নাটা খারাপ করেছি, মা কিন্তু বললেন ভালোই হয়েছে, তবে বেগুন পাতুরিতে একটু নুনটা কম হয়ে গেছিলো। মশলাতে আমি একটু ভয়ে ভয়ে নুন দিয়েছিলাম, কারণ এই যে বেগুনটা তো নুন হলুদ মাখানোই ছিল, ভেবেছিলাম হয়তো বা একটুখানি বেশি হয়ে যেতে পারে। তো যাই হোক, ওইটাই একটুখানি, আর কিন্তু সব কিছু ভালো হয়েছে। আমাদের বাড়িতে মুসুর ডালেতে যখন সেদ্ধ ডাল, আজকে তো ফোড়ন দেওয়া হয়নি, তো সেদ্ধ ডালেতে না খুব একটা টমেটো দেওয়ার চল নেই, আজকে আমি টমেটো দিয়েছি। ও মাগো কি ভালো হয়েছে খেতে। এরপর থেকে ভাবছি মুসুর ডালে প্রত্যেক দিনই বলবো মিনামাসি টমেটো দাও, বা নিজে যখন করবো তখন 1 কুচি করে টমেটো দেবো, ভালো লাগে খেতে। মাকে আনন্দ করে খেতে দেখে ভালো লাগছে। তবে হ্যাঁ, মা এই তখনই একবার দুবার একটু বলছিলেন কিরে হলো। খেতে দেওয়ার পর অবশ্য রান্নার প্রশংসা ছাড়া আর অন্য কোনো প্রসঙ্গ আসেইনি। ভেবেছিলাম যে মাকে খেতে টেতে দিয়ে স্নান টান করে নিয়ে তারপর আপনাদের সামনে আসবো, এখনও পুজোটা করা বাকি আছে, সেটাই একটা ব্যাপার আর কি। আজকে অক্ষয় তৃতীয়া, অত্যন্ত শুভ একটা দিন, বোধহয় বছরের অন্যতম সেরা শুভ দিন আজকের দিনটায়। বলে যে আজকের দিনে যা যা হবে সেটা সবসময়, সেটা সারা বছর ধরে অক্ষয় থাকবে। সেজন্য আমি আপনাদেরকে প্রত্যেককে জানাই আজকে অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা। আজকের দিনে যা আপনাদের আছে, মানে যেটা পজিটিভ আছে, সেটা অক্ষয় তো থাকুক, উত্তরোত্তর সেটা বৃদ্ধি পাক। সুস্বাস্থ্য, ধন, শান্তি, আনন্দ, মানে সম্পদ, সব কিছু আপনাদের বহুলাংশে বৃদ্ধি পাক এবং অক্ষয় থাকুক, এই কামনা করি। আজকে আমাদের পুজো তো নিচে আলপনা দিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছে, আমি নিচের পুজোটা করে নিয়ে, ওপরের দুটো পুজো করে নিয়ে তারপরে মায়ের সাথে আজকে একটু বেরোনোর পরিকল্পনা রয়েছে। জিমেতে যাবো আজকে ভেবেছি, জানি না কী হবে, কিন্তু পিঠের ব্যথাটা সারেনি, কিন্তু কমে গেছে অনেকটাই। একটা অ্যাঙ্গেলে একটু ব্যথা করছে, আমি গিয়ে একটু দেখি হ্যাঁ যে ওরা কি বলে, তারপরে যাবো। হ্যাঁ মানে যদি ওরা বলে যে আজকে আমাকে এক্সারসাইজ করতে অ্যালাউ করে, তাহলে আমি করবো, নাহলে হয়তো বা চলে আসবো। টুপুরও যাবে আর কি, টুপুরেরও পিঠের যন্ত্রণা যথেষ্ট আছে, কিন্তু তাও টুপুর যাবে বলছে। একটু আসলে সরাসরি গিয়ে একটু ওনারের সাথে কথা বলতে হবে, আমার এখনও ওই জিমের যে ওনার, তার সাথে ঠিকঠাক কথা হয়নি। যাই হোক আর কি, ঠিক আছে, আপাতত মায়ের সাথে একটু বাদে বেরোবো, সেরকমই প্ল্যান। হয়তো বা বেরোতে আমার সন্ধেও লেগে যেতে পারে, কারণ মা ঘুমোচ্ছেন, মাকে তো তুলবো না, মা হয়তো বা একটু সন্ধে করেই উঠবেন, সন্ধে মানে 5:30-6টার সময় হয়তো মা উঠবেন, তারপরে একটু চা খেয়ে তবে মাকে নিয়ে বেরোবো, সেরকমই পরিকল্পনা। তো দেখি আর যাবো সুভাষপল্লী বাজারে, ওই আমার আংটিটা কেনা বাকি আছে, সেটা আমার বারবারই বলছেন, সেটাও যেমন একটা ব্যাপার, তেমনই গোপালের একটা মালা করতে দেওয়া আছে, দৃষ্টির জন্য যেটা টুকুর কেনা হয়েছে সেটা হুবহু এক জিনিস দৃষ্টির জন্য অর্ডার দেওয়া হয়েছে, সেটাও নিয়ে আসা হবে, প্লাস আমার নিজেরও একটা ছোটোখাটো কিছু একটা হলেও কেনার ইচ্ছা আছে, দেখা যাক। তো আপাতত চলুন তাহলে পুজোগুলো করে নিই, সেটাই একটা মস্ত বড় কাজ। কালকের ওই খাবারের দামটা নিয়ে দেখছি অনেকেই বলছেন, হ্যাঁ অবিশ্বাস্যই তো, একটা তো ঘটনা, অবিশ্বাস্যই তো, ওই খাবারের দাম কখনো এই হতে পারে? তাই কি এমনি আমি রেখে গেলাম নিচে। আমি 1000 টাকা নিয়ে গেছিলাম যখন ডেলিভারি দিতে এসেছিলো, তা আমি কিছু তো ফেরত দেবে নিশ্চয়ই, বাট আমি ভেবেছিলাম হয়তো বা নেবে, পোস্তর তো আজকাল খুব দাম, পোস্তর বড়া ভেজে দিয়েছে 4খানা, সেখানে হয়তো একটু দেবে, ঠিক আছে। আর তো আমি তো টাকা নেবো না করেই ছিল প্রথম থেকে। তো যাই হোক, আমি ভেবেছিলাম 500 টাকা মতো আমাকে ফেরত দেবে।
ও মা বলে কি দিদি 250 টাকা। আমি কেন? তো বলছে না আসলে তুমি যখন দাম দিবেই তখন পুরো দামটাই দাও, এটার জন্য আমি 1100 টাকা চার্জ করি। মানে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগান আমার সেই সময়টা। তারপর শ্বশুরমশাইয়ের কাছ থেকে আর উপরে আসেনি, শ্বশুরমশাইয়ের কাছে 100 টাকা ছিল, তা ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি তারপরে বাকিটা ওকে দিয়ে দিলাম। তারপর না তুমি আসলে প্রথমে একবার বোন বলছে, একবার দিদি বলছে, মানে যে কি না আসলে এটা মাসিমণিকে সাফোলা তেল দিয়ে করে দিয়েছি এই তেলের। আর তাছাড়া আমার তো যে সমস্ত কাস্টমার তারা তো সব হাইফাই। এদিকে তার আগে পর্যন্ত আমাকে সমানেই সে বলে গেছে তার ভালো ব্যবসা হচ্ছে না, তার ভালো ব্যবসা হচ্ছে না, এদিকে হঠাৎ করে তার হাইফাই কাস্টমার চলে এলো এবং তার পাশে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে দিল ব্লক করে। কত কথা বন্ধুরা, যদি হোয়াটসঅ্যাপ এগুলো আপনাদের স্ক্রিনশট দেখাতে পারতাম, যে তার শাশুড়ি ভালো না, তার ননদেরা ভালো না, সে বাচ্চাকে নিয়ে আলাদা হয়ে গেছে, তার বেঁচে থাকার জন্য এটা করতেই হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আমার মা সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা, তাকে খাওয়াতে পারলে তার ব্যবসা উন্নত হবে, মানে এত কথা। তারপরেই হার্ড অ্যান্ড মানি তো বন্ধুরা, মানে খুব খারাপ লেগেছে কালকে আমার, খুব মানে এইরকমভাবে টুপি পরা শেষ কবে পড়েছে আমার জানা নেই। গতি কমে গেছে কাজে। তাও মা আমার রেডি হয়ে বসেছিল। আর এই যে দেখুন শাড়িখানা, তাকাও একটু ভালো করে দেখাও শাড়িটা। এই যে শাড়িটা কবে দিয়েছিলাম তোমাকে মনে নেই, এত সুন্দর একটা শাড়ি, সিল্কের শাড়ি কিন্তু এটা, কিন্তু মা এটা কথা মনে ছিল না। এবার যখন গেলাম মার প্যাকিং করার সময় এটাকে ভরে নিলাম আর কি। আচ্ছা, ওই যে হির ফ্যাশন আছে না, এই তো এই ব্যাগটাই খুঁজছিলাম, ওই হির ফ্যাশন থেকে এবার ওই একটা শাড়ি কেনা হয়েছে হির ফ্যাশন থেকে, সেটা হচ্ছে এটা। জলটা নিয়ে না, সবই সুভাষপল্লী বাজার কেন্দ্রিক কেনাকাটি। হ্যাঁ ওটা বলে নাও, রুমালটাও নিয়ে নাও। ওটা কোমরেই গুঁজতে হবে, যত দামি শাড়ি আর রুমালখানা ওইখানেই গুঁজতে হবে। হ্যাঁ ভালো রুমাল কিনতে হবে, এটা টুপুরের রুমাল, সেদিন পাচ্ছিলে না হঠাৎ করে, তখন হাতের কাছে ছিল তাই আমি দিলাম। রুমাল কিনতে হবে, কিনে দেবো। চলুন যাওয়া যাক। এখন এইটুকু যাওয়ার জন্য কত প্রস্তুতি। বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। হ্যাঁ চলো মা চলো। এক বিচিত্র ছাঁটের একটি টোটোওয়ালার টোটোতে চললাম। এটাকে আমার গাঁট ছাট মনে হয়, নিচেরটা কিছুই নেই, ওপরটা এক ঝাঁক চুল, সেগুলো আবার ফুলিয়ে রাখা, ওটা গাছের মতোই তো দেখতে লাগে। তো যাই হোক, বাচ্চা ছেলে একটু সাত করে সেজেছে। আচ্ছা, এইরকম জঘন্য ছাঁটে মেয়েরা আকর্ষিত হয়, এরা কি জন্য এরকম করে? যাতে করে মেয়েদের সামনে রেলা মারতে পারে, তাই তো? বেশিরভাগ সময় তাই হয়ে থাকে, কিন্তু কি জানি হয়তোবা হয়, আমি হয়তোবা আমার চোখটা অন্য রকমের। তো আমার টুপুরের যতদূর মনে হয়, টুপুর এই ধরনের ছাঁটের ছেলেদের একদম পছন্দ করে না, হয়তোবা অনেকেই হয়তো পছন্দ করে, জানি না। তো ঠিক আছে, আপাতত মায়ের সাথে বেরিয়ে একটা জিনিস বুঝলাম, যে যতগুলো জায়গাতে জার্কিং হচ্ছে ততবার করে নতুন করে রিয়েলাইজ করছি কোমরের যন্ত্রণাটা ভালোই আছে। এবং যখন টোটো থেকে নামলাম তখন বুঝতে পারলাম যথেষ্ট ব্যথা। তো দৃষ্টির জন্য যেটা বানানো হয়েছিল, চেনটা বানিয়ে দিয়েছে, কিন্তু লকেটটা হুবহু বানাতে পারেনি। সেই জন্য মা দৃষ্টির জন্য কিনলো হচ্ছে একটা এরকম বজরংবলির এরকম একটা লকেট, হনুমানজির লকেট। আমিও যেহেতু খুব হনুমানজিকে মানি, সেহেতু মা একটা টুকুরকেও দিলেন। এই যে এইগুলোর দাম নিল মোটামুটি ওই 200 টাকার থেকে একটু বেশি আর কি, ওই 250 মতো আর কি একটা। তো 2 নাতনির জন্য 2টো নিলেন, দৃষ্টির জন্য চেনটাও নেওয়া হলো। তারপরে দেখা হচ্ছে নেকলেস, পলার নেকলেস। আমাদের বাড়িতে এর মধ্যে একটা বিয়ে আছে, মানে এর মধ্যে নয়, মানে হয়তো বা এই বছরের শেষেই বা ও বছরের শুরুতে। তো মায়ের পক্ষে তো বারবার শিলিগুড়ি আসা সম্ভব নয়, মা এই জিনিসটা শিলিগুড়ি থেকেই কিনতে চাইছেন। হ্যাঁ, তো আর কি যখন যার বিয়ে হবে, আসলে এখনও ডেটটা যেহেতু ফাইনাল হলে আমি বলতে পারছি না যে কার বিয়ে, তো মাকে একটা কিছু দিতে হবে। আর একটু ভালো কিছু দেওয়া যেত বন্ধুরা, কারণ সে আমাদের নিকট আত্মীয়, কিন্তু সোনার দামটা এত মারাত্মক বেড়ে গেছে যে পেনশনার মায়ের পক্ষে আর এর থেকে বেশি কিছু সম্ভব বোধহয় হবে না, সেরকমই মনে হচ্ছে আমার। তো ঠিক আছে, আজকাল পলা নেকলেসগুলো আগের থেকে কম চলে, সেটা ওরা বললেন, যার ফলে অনেক বানানো নেই, কিন্তু দুটোর মধ্যে একটা আমাদের পছন্দ হলো। আরও কিছু ডিজাইন আমরা দেখবো, তারপর ওনাকে জানিয়ে দেবো। তো আমার এই যে পলার আংটিটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা নেওয়া হলো না, কারণ চটা উঠে যাচ্ছে একটা জায়গা থেকে। তো তারপর সেখানকার কেনাকাটি সেরে ঠিক তার পাশে আর একটা দোকান আছে, সেখানে আমরা এলাম। এই চোকারটাও ভালো লাগছিল, কিন্তু মায়ের ওই পলার নেকলেসই বেশি পছন্দ হয়েছে, যদিও এটাতে কিন্তু সোনাটা কম লাগছে। হ্যাঁ, যেটা আপনারা এখন দেখছেন তাতে মজার লাগলেও শুনতে, পলার নেকলেসের থেকে এটাতে সোনা কম আছে, কিন্তু মার ওই পলার নেকলেসটাই বেশি পছন্দ হয়েছে, যেটা আমরা ওনাকে দেখিয়েছিলাম।
তো যাই হোক আর কি, এখনও কিন্তু ফাইনাল কিছু হয়নি, আরও কয়েকটা জুয়েলারি হাউস আমরা দেখব। তো এটা আমার হাতে হচ্ছিল, কিন্তু আমার আংটিটা একদম পছন্দ হলো না, সেজন্য এখানেও নেওয়া হলো না, আজকে আমার আংটি কেনা হলো না। আমি একটা ছোট্ট কয়েন কিনেছি রূপোর, সেইটুকুই আর কি আজকের দিনের আমার কেনাকাটি। বাঙালিদের সোনা বা ধাতু কিনতে হয় অক্ষয় তৃতীয়ার দিন, ধনতেরাসে মোটেই নয়, সেই জন্যই টুকিটাকি যা হোক কিছু কেনা হলো। মা তো ওই রূপোর লকেট টকেট কিনলেন, আর আমার একটা রূপোর কয়েন, ব্যাস এইটুকু। তো মাকে নিয়ে এরপরেতে আমরা হাতিমোড়েতে একটা চায়ের দোকানে বসিয়ে দিলাম, মানে একটা রেস্টুরেন্টে বসিয়ে দিলাম, চায়ের দোকান মোটেই না। সেখানে মার জন্য চা আর টোস্ট অর্ডার করে, মার আরও কিছু কেনাকাটি আছে সেগুলোকে আমি টুকটুক করে, হাতিমোড় কেন্দ্রিক কেনাকাটি যেহেতু মাকে অত নিয়ে হাঁটা সম্ভব নয়, সেজন্য সমস্তগুলো কেনাকাটা করে মার একটা ব্লাউজ বানাতে দিয়ে তারপরে যখন আমি রেস্টুরেন্টে গেলাম, আমার কোমর খুলে যাচ্ছে যন্ত্রণায়। তারপরে রাত্রেবেলায় আর কিচ্ছু ব্লগ করতে পারলাম না। কালকে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, কারণ কালকে ওই ছুটোছুটি করে কাজগুলো করছিলাম, ঠিক আছে, কিন্তু কোমরের যন্ত্রণাটা কালকে আমার যখন বেরিয়ে তখন একবার রিয়েলাইজেশন হয়েছে, যা হয় ভগবান ভালোর জন্যই করেন, যে আমি বাড়ি থেকে কালকে একটু বেরিয়েছিলাম, মার উপর একটু রাগারাগি করছিলাম, এটা ঠিক কথা, যে বড় সময় লাগায় সব কিছুতে, যে জিনিসটা একবার দেখছে সেটা আবার ঘুরিয়ে না, এটা নেবো না বলে আবার সেটা আবার তুলে দেখছে, এই করতে গিয়ে দেরি হয়। আমি বলছি মা আমার জিম যেতে হবে, তুমি বোঝো না কেন, আমি কদিন জিম যাইনি, আমাকে একটু যেতে হবে। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি জিমে যাওয়ার যথেষ্ট টাইম ছিল, কিন্তু কোথাও না কোথাও বেরিয়েছিলাম কালকে ভাগ্যে, সেজন্য বুঝতে পেরেছিলাম যে কোমরের যন্ত্রণাটা এখনও আছে। অ্যাসিলোফেনাক খাচ্ছে এসিপ্রক্সিভেন, কিন্তু কালকে ওই মানে ফেরোর পরে এত যন্ত্রণা করছিল যে আর আমি বেরোইনি। আমি তো হিসেবি মানুষ, তো অনেকগুলো টাকা দিয়ে না আমি মেম্বারশিপটা নিয়েছি, অনেকগুলো টাকা দিয়ে, আমাদের মধ্যবিত্তের জন্য অনেকটা, সেক্ষেত্রে আমি যেতে পারছি না, এটা আমার কাছে নিজের জন্যই ভীষণ খারাপ লাগছে। কিন্তু যাই হোক, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে গিয়ে স্বাস্থ্যের আবার নতুন একটা জগৎসম্পদ তৈরি হলো, এটা কবে যাবে জানি না। আজকেও কোমরে ব্যথা করছে, যারা অভিজ্ঞ তারা বলছেন যে বিশ্রাম নিলে সেরে যাবে, কিন্তু আমার ওই একটু গা কড়কড়া নিয়ে আছে আর কি, যে আর কতদিন এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। আমাকে প্রজ্ঞা পরমাদি আগের দিনের ব্লগেতে একটা বিশেষ অনুরোধ করেছিলেন যে মানে অক্ষয় তৃতীয়ার ব্লগটা থেকে গান যেন শুরু হয়, আমি যেন আজকে গান দিয়ে ব্লগটা করি, মানে গানের আধিক্য থাকে, সারাদিনে তো সেরকম কিছু হলোই না। তো শেষটায় ভাবছি একটা গান করব। তার আগে একটা কথা বলি, যে জিনিসটা আমি খেয়াল করেছি সেই জিনিসটাই আপনাদের বলছি, যে অক্ষয় তৃতীয়া এটা বোধহয় সারা বছরের অন্যতম সেরা একটা শুভ দিন। সত্যি আমি দেখেছি আমার নজরেতে বেশিরভাগ ব্যবসায়ীরা বা উদ্যোগপতিরা তারা পয়লা বৈশাখের দিনে হালখাতা করেন, কিন্তু বেশ কিছু মানে উদ্যোগপতি বা ব্যবসায়ী তারা অক্ষয় তৃতীয়ার দিনে হালখাতা করেন। যারা অক্ষয় তৃতীয়ার দিনে হালখাতা করেন আমার দেখা তারা প্রায় প্রত্যেকেই খুব বড় ব্যবসায়ী। অক্ষয় তৃতীয়া না অত্যন্ত অত্যন্ত শুভ একটা দিন, এবং এই দিনটার আরও কিছু ক্যারিসমা রয়েছে, আমি সেটা হয়তো বা আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আছে কিন্তু ব্যাপারটা, হ্যাঁ, যেটা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের থেকেও অনেক 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 বেশি স্ট্রং। আমি আপনাদের একটা বলি, যে মানে অনেকেই মানেন না তো এই সমস্তগুলো, মানে আমি ভাবে না একদিকে বসেও থাকতে পারছি না, আমার মেয়েটা সেরে গেল, আমার কেন এরকম হচ্ছে বলুন দেখি। এই একদিনেতেই এমন একটা গন্ডগোল হয়ে গেল, একটা পয়েন্টে এত খিচখিচ করে ব্যথা। যাই হোক, যেটা বলছিলাম, অনেকেই তো মন্ত্রশক্তি এইসবগুলো মানেন না। আমি আপনাদের একটা কথা বলি, একটি দোকানের অভিজ্ঞতা আমি বলি একটা ওষুধের দোকান, সে টুকু যখন ছোটো তখনও ওইখানটাতে না একটা ওষুধের দোকানই ছিল, লোকে মাছি তাড়াতো ওখানে বসে বসে, কেউ যেত না ওই লোকেশনটাতে, ওই পজিশনটাতে। তারপর আর একটা ছেলে মালিকানা বদল হয়, জায়গাটা কিনে নিয়ে সে একই রকমভাবে ওষুধের দোকান তৈরি করে। খুব একটা যে পার্থক্য আগের ওষুধের দোকানের সাথে সাজগোজে তা তো নয়, কিন্তু বন্ধুরা ওই দোকানে এত ভিড়, রাস্তা পর্যন্ত ভিড় উঠে আসে, লোকে চিৎকার করে, 15-16টা কর্মচারী মিলে জিনিস দিয়ে কুলোতে পারে না। আমি এটা না অবাক হয়ে যেতাম প্রথম দিকে, যে কি করছে, আশপাশে দোকানগুলোতে কিছু নেই, ওর দোকানে হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে, যে ভালো ওষুধ রাখে, অনেক রেয়ার ওষুধের দোকানে পাওয়া যায়, সে তো ব্যবসা বাড়লে মানুষ নিজের ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু কিছু জিনিস করে, সে তো ঠিক আছে, কিন্তু আর কি আছে, কিছু তো একটা ব্যাপার আছে। কয়েকদিন আগে আমি মায়ের নিতে গেছিলাম, ওই এনশিওরটা, সুগার ফ্রি এনশিওরটা, যে কোনো শিলিগুড়ির দোকানেই পাওয়া যাবে, মোটামুটি একটু ঠিকঠাক দোকানেই পাওয়া যায়। ওদের দোকানে গেছি আমি না একটা জিনিস ফিল করছি, ওরা আমার কাছ থেকে প্রথমে জেনে নিল, একটা কর্মচারী অনেক সাইড টাইড কাটিয়ে, আমার কি চাই, আমি শুধু একটা এনশিওর নেবো সুগার ফ্রি। আলপনা দিয়ে এসেছিল,
একটু ভিডিওটা বন্ধ করতে হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি না ওখান থেকে নড়তে পারছি না। ইচ্ছা করলে এত ভিড়, ওরা জাস্ট আমার কাছ থেকে জেনে নিল, বললো দেখছি, বলে আরও কতজন কাস্টমার তারা যারা আমার আগে ওরা স্লিপ কেটেছে তাদেরকে দিতে ব্যস্ত হয়ে গেল। আমি শুধু একটা এনশিওরের জন্য ঝাড়া 20 মিনিট দাঁড়িয়ে থাকলাম। আমি ইচ্ছা করলে, আমি তো কোনো পে করিনি, ওরা আমাকে দেয়নি, আমি ইচ্ছে করলে চলে যেতেই পারতাম। একজন ভদ্রমহিলা, তিনি 2 পাতা প্যারাসিটামল, পুদিনহারা আর যেন কী কী সব নেবেন, যেগুলো আশপাশের দোকানে অনায়াসে পাওয়া যাবে। ওই ভদ্রমহিলাও ওই দোকানে গিয়ে স্লিপটা কাটিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার পরে তার হলো। এবং একটা কাস্টমার আমি দেখলাম না যারা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে গেল। আশপাশে কিন্তু অনেকগুলো দোকান আছে। আমি একটা জিনিস বুঝলাম যে এই দোকানে যারা একবার ঢোকে তারা কোনোভাবেই জিনিসটা না নিয়ে বেরোতে পারে না। সব কিছু না বন্ধুরা অত সহজ নয়, সব কিছু জলের মতো তরল নয়। আমাদের জানার বাইরেও আরও অনেক কিছু আছে, অনেক কিছু। সেটাই বলি যে এই যে বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র, এই প্রসঙ্গেই কথাটা এলো। অক্ষয় তৃতীয়া একটা বিশেষ কিছু, সেটা আমি বুঝে গেছি। তো যাই হোক, সব শেষে গানটা করে আজকে দিনের ব্লগটা শেষ করি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতে মতিবাণী, হিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর। গানটা খুব একটা ভালো হলো না, আমার শারীরিক অসুবিধাটা বোঝা যাচ্ছে গলায়, আমাকে ক্ষমা করবেন সেই জন্য। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণে বাই বাই।